আজকের আলোচনার প্রথমেই আমাদের বিষয় রয়েছে প্রেসার বেল্টস অ্যান্ড প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, অর্থাৎ বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ুপ্রবাহ। তো বায়ুচাপ বলয়, নিয়ত বায়ুপ্রবাহ, বায়ুচাপ ব্যাপারটা কি এটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যা হচ্ছে বায়ুর চাদরে মোড়া। বাতাসের ওজন আছে, ওজন মানেই একটা চাপ দেবে, পৃথিবী পৃষ্ঠের উপর একটা চাপ দেবে। বায়ুমণ্ডল মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর উপর একটা চাপ দেয়, সেটা কি আমরা বায়ুচাপ বলতে পারি। এই চাপ কোথাও বেশি কোথাও কম। তো যাই হোক, অ্যাটমসফিয়ারিক প্রেশার যে ব্যাপারটা রয়েছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া or the weight exerted by the atmosphere on a surface, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট এলাকার উপর বায়ুমণ্ডলীয় যে বল প্রয়োগ করে, বায়ুমণ্ডল যে বল প্রয়োগ করে কোন একটা নির্দিষ্ট স্থানে কোন একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে, সেই বলকে কিন্তু আমরা বলতে পারি ওই স্থানের, ওই নির্দিষ্ট স্থানের বায়ুর চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশার। এখানে একজন বিজ্ঞানীর নাম দেওয়া হয়েছে, অটো ভন গেরিক। অটো ভন গেরিক তিনি একজন জার্মান বিজ্ঞানী ছিলেন এবং তিনি প্রমাণ করেছিলেন যে বাতাসের ওজন আছে এবং বাতাসের সর্বমুখী চাপ রয়েছে। বাতাসের যে ওজন আছে তিনি প্রথম প্রমাণ করেছিলেন, এবং বাতাসের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ সমস্ত দিকে কিন্তু বাতাসের চাপ রয়েছে, এটা তিনি প্রমাণ করেছিলেন। তো একটা ছবিতে তোমাদের দেখায়, এখানে অটো ভন গেরিকের একটা পরীক্ষা রয়েছে, বায়ুচাপ কেন্দ্রিক একটা পরীক্ষা। এখানে অর্ধগোলকের সাহায্যে দুটো অর্ধগোলক নেওয়া হয়েছে, যে দুটো অর্ধগোলকের যে ব্যাস মোটামুটি একই আর কি। তো দুটো অর্ধগোলককে এইভাবে একসাথে জুড়ে এর মধ্যে যে বায়ু ছিল সেই বায়ুটা নিষ্কাশন করা হয়েছে, এবং নিষ্কাশন করার ফলে এই যে অর্ধগোলক এটা কিন্তু একসাথে জুড়ে গেছে, এবং এই দুটো অর্ধগোলককে কোনো কারণেই আলাদা করা সম্ভব হয়নি। এমনকি অটো ভন গেরিকের দুদিক থেকে 32টা ঘোড়া, এদিকে 16টা এদিকে 16টা, দুদিক থেকে 32টা ঘোড়া দুই পাশে জয়েন্ট করেও কিন্তু এই নিরেট যে অর্ধগোলক সেটা কিন্তু খোলা সম্ভব হয়নি, কারণ এর ভিতরে কিন্তু বায়ুশূন্য অবস্থায় ছিল এবং চারপাশের এলাকা থেকে কিন্তু প্রচুর চাপ দিয়েছিল। তো তার জন্যই কিন্তু এই চাপের কারণেই কিন্তু এটা খোলা সম্ভব হয়নি। তো তারপরে যখন এই ভিতরের বাতাসটা, ভিতরের যে বায়ুশূন্য জায়গাটা, এটা যখন পরবর্তী ক্ষেত্রে বাতাস ভরা হলো, তারপর কিন্তু দেখা গেল অনায়াসেই এই কম শক্তি মানে শক্তি প্রয়োগ ছাড়াই কিন্তু দেখা গেল যে এই অর্ধগোলক দুটো আলাদা হয়ে গেল। তো এটাই হচ্ছে বায়ুচাপের পরীক্ষা। অটো ভন গেরিক এইভাবেই তিনি পরীক্ষাটা করেছিলেন, এবং তিনি পরীক্ষা দ্বারা প্রমাণ করেছিলেন যে বাতাসের সর্বমুখী চাপ রয়েছে। তো এই বিষয়টা তিনি দেখিয়েছিলেন। এবারে আমরা ডিফারেন্স ল রিলেটেড টু এয়ার প্রেশার, অর্থাৎ এই যে বায়ুচাপ সংক্রান্ত বিভিন্ন সূত্রগুলো রয়েছে, ফিজিক্সের বিভিন্ন সূত্রগুলো রয়েছে, সূত্রগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত বয়েলস ল বা বয়েলসের সূত্র রয়েছে। দেখো, বয়েলের সূত্র রয়েছে, অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এ ম্যাশ অফ গ্যাস ভ্যারিস ইনভার্সলি অ্যান্ড ইটস প্রেশার। অর্থাৎ বলা হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। মানে গ্যাসের আয়তনের সঙ্গে চাপের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। অর্থাৎ এই বয়েলের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে চাপ যদি বাড়ে তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন কমবে। বাতাস যেহেতু গ্যাসীয় পদার্থ, সুতরাং এই চাপের উপর কিন্তু বাতাস নির্ভর করছে বয়েলের সূত্র অনুযায়ী। অর্থাৎ চাপ যখন বাড়বে তখন কিন্তু গ্যাসীয় পদার্থের এই বাতাসের আয়তনটা কমে যাবে, আর চাপ যখন কমে যাবে তখন কিন্তু এই বাতাসের আয়তনটা কিন্তু বেড়ে যাবে তখন। অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, একটা ইনভার্স রিলেশন রয়েছে। তারপরে দেখো, পরবর্তী একটা সূত্র আমরা দেখবো, সেটা হচ্ছে চার্লস ল, অর্থাৎ চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র অনুযায়ী কি বলা হচ্ছে, অ্যাজ এ কনস্ট্যান্ট প্রেসার ভলিউম ভ্যারিজ ডিরেক্টলি উইথ অ্যাবসলিউট টেম্পারেচার। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চরম তাপমাত্রার সঙ্গে অ্যাবসলিউট যে টেম্পারেচার তার সঙ্গে কিন্তু একটা প্রপোর্শনাল রিলেশন বা সমানুপাতিক একটা সম্পর্ক তৈরি করে। তো এইটা অনুযায়ী, এই চার্লসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে উষ্ণতা যদি বাড়ে, টেম্পারেচার যদি ইনক্রিজ হয়, তাহলে বলা যেতে পারে তোমার আয়তনটা কিন্তু
বেড়ে যাবে। উষ্ণতা বাড়লে আয়তন বেড়ে যাবে, আর উষ্ণতা কমলে কিন্তু আয়তন কমে যাবে। একই কারণে আমরা দেখি যে উত্তপ্ত বায়ুর ক্ষেত্রে বা উষ্ণ বায়ুর ক্ষেত্রে তার কিন্তু তোমার প্রসারণটা বেশি হয়, আয়তনটা বেড়ে যায়। কিন্তু শীতল বায়ুর ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু বাতাসের চাপটাও কম থাকে, ঘনত্ব তোমার ঘনত্ব বেশি থাকে, চাপটাও বেশি থাকে শীতল বায়ুর ক্ষেত্রে, কিন্তু আয়তনটা কিন্তু কম থাকে। এই হচ্ছে বিষয়। আরেকটা সূত্র রয়েছে দেখো, অ্যাভোগাড্রোস ল বা অ্যাভোগাড্রের যে সূত্রটা রয়েছে, আন্ডার দ্য সেম কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউমস অফ ডিফারেন্ট গ্যাসেস কন্টেন অ্যান ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। অর্থাৎ বলা হচ্ছে যে একই ধরনের টেম্পারেচারে, একই তাপমাত্রাযুক্ত অবস্থায় এবং একই চাপযুক্ত অবস্থায় ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট গ্যাসেস, অর্থাৎ বিভিন্ন গ্যাসের যে সমপরিমাণ গ্যাসে কিন্তু সমসংখ্যক অণু থাকবে। এটা হচ্ছে বিষয়। মানে একই চাপ এবং একই তাপে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, এই কথাই বলছে। তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে গ্র্যাভিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বায়ুর ক্ষেত্রে, এবং যখন কোনো উপরের বাতাস নিচের দিকে আসে, তো নিচের দিকে আসলে কিন্তু এটা আয়তনে মূলত নিচের দিকে আসলে পরে তো দেখা যাচ্ছে যে এখানে কি বলা হচ্ছে দেখো, গ্র্যাভিটি পুলস দ্য এয়ার মলিকুলস টুয়ার্ডস দ্য আর্থ গিভিং দেম ওয়েট, দ্য ওয়েট অফ দ্য এয়ার মলিকুলস অল অ্যারাউন্ড দ্য কল্ড ইজ এয়ার প্রেশার। অর্থাৎ বাতাসের মধ্যে যে অণুগুলো থাকে, এই অণুগুলো কিন্তু যখন অণুগুলো অবস্থান করে বিভিন্ন অণুগুলো, তখন কিন্তু অণুগুলো একটা আরেকটার সঙ্গে ধাক্কা লাগে, বা এইভাবে কিন্তু একটা চাপ তৈরি হয়। এই ধাক্কা লাগার কারণে একটা শক্তি বা একটা চাপ তৈরি হয়, সেটাই হচ্ছে আমরা বলছি বায়ুচাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো যাই হোক, বাতাসে দুই রকমের চাপ থাকে, একটা হচ্ছে লো প্রেশার, একটা হচ্ছে তোমার হাই প্রেশার, উচ্চ চাপ এবং নিম্নচাপ, দুটো চাপ থাকে। এবং বাতাস সাধারণত হাই প্রেশার থেকে লো প্রেশার এরিয়া বা জোনের দিকে কিন্তু বাতাস সঞ্চালিত হয়, বা অনুভূমিক ভাবে কিন্তু প্রবাহিত হয়, বা উলম্ব ভাবে একটা বায়ুর স্রোত সৃষ্টি হয়। তো যাই হোক, এই বিষয়গুলো দেখো। এবারে আমরা ইউনিট অফ অ্যামাউন্ট অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার, অর্থাৎ এই বায়ুচাপের একক এবং যে বিভিন্ন পরিমাণগুলো রয়েছে, কি পরিমাণে কমে বাড়ে, এই বিষয়গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো বায়ুচাপের যে একক সেটা হচ্ছে পাস্কাল, মিলিবার অর হেক্সাপাস্কাল। দেখো, পাস্কাল, মিলিবার, হেক্সাপাস্কাল তিনটে একক রয়েছে। যদিও এই এককগুলোর মধ্যে বায়ুচাপ পরিমাপের সার্বজনীন একক বা ইউনিভার্সাল ইউনিট যেটা, সেটা হচ্ছে মিলিবার। মিলিবারটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইউনিট বলা যেতে পারে ফর অ্যাটমসফিয়ারিক প্রেশার। এখানে আরো কতগুলো একক রয়েছে, এই এককগুলোর মধ্যে একটা সম্পর্ক বোঝার ক্ষেত্রে দেখো কতগুলো বিষয় লেখা রয়েছে। দেখো, মিলিবার, 1 মিলিবারে হচ্ছে 100 পাস্কাল, তাহলে 1 মিলিবারে কি হবে 100 পাস্কাল, আর 1 হেক্সাপাস্কাল ইকুয়াল টু 100 পাস্কাল। সুতরাং আমরা বলতে পারি মিলিবার এবং হেক্সাপাস্কাল এই দুটো কিন্তু সমার্থক পরিভাষা, এই দুটোর মিনিং কিন্তু সেম। তো পাস্কালের সঙ্গে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 100 পাস্কাল হলেই তবে 1 মিলি হবে অথবা 1 হেক্সা পাস্কাল হবে। এটাই হচ্ছে পাস্কালের সঙ্গে মিলিবার আর হেক্সা পাস্কালের সম্পর্ক। এবারে আমরা সমুদ্র পৃষ্ঠে যদি বায়ুচাপ মেজারমেন্ট করি, 45 ডিগ্রি ল্যাটিটিউডে সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে যদি আমরা গড় বায়ুচাপ পরিলক্ষিত করি, তাহলে আমরা দেখব তার পরিমাণটা হচ্ছে 1000 এই তোমার 1,1325। ঠিক আছে, তো এত পাস্কাল রয়েছে, এবং এটাকে যদি হেক্সা পাস্কালে ট্রান্সফার করি, মানে হেক্সা পাস্কালে যদি এটাকে তোমার পরিবর্তন করি, তাহলে কি হবে 100 দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে। যেহেতু আমি আগেই বলেছি 1 মিলিবার বা 1 হেক্সা পাস্কাল কিন্তু 100 পাস্কাল। তো যদি এটা পাস্কালে থাকে, তাহলে এটাকে আমি 100 দিয়ে ভাগ করলে যেটা আমরা পাবো সেটা কিন্তু অবশ্যই হেক্সা পাস্কাল অথবা মিলিবারে পাবো। অর্থাৎ 1013.25 যেটা রয়েছে, এই পরিমাণটা হচ্ছে হেক্সাপাস্কাল অথবা মিলিবার। তো যাই হোক, সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ মোটামুটি 950 এর মধ্যেই কিন্তু মূলত থাকে। সমুদ্র পৃষ্ঠের যে বায়ুচাপটা, এটা 950 থেকে 1050 হেক্সাপাস্কালের মধ্যেই কিন্তু মূলত থাকে, বা মিলিবারের। বায়ুচাপ সাধারণত আইসোবার বা সমপ্রেশ রেখা, সমচাপ রেখা, এইটা দ্বারা কিন্তু মূলত
দেখানো হয় বায়ুচাপগুলো বিশিষ্ট স্থানগুলোকে যে কালো রেখা দ্বারা যোগ করা হয় সেটাই হচ্ছে রেখা। মূলত আইসোবার গুলো মূলত মিলিবারে দেখানো হয় আর হেক্সাপাস্কেল দেখবো এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কিরকম ইউনিটের উপর কিরকম ভাবে থাকে, কি অ্যামাউন্টে থাকে, এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসারটা পার স্কোয়ার সেন্টিমিটার, প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কেজি থাকে। এটার রাউন্ড ফিগারে রয়েছে 1.03 কেজি কিলোগ্রাম রয়েছে পার স্কোয়ার সেন্টিমিটার। পার স্কোয়ার ইঞ্চিতে যদি আমরা দেখি 14.7 পাউন্ড। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, 1 পাউন্ড ইকুয়াল 0.45 কেজি, অর্থাৎ 450 গ্রামে হচ্ছে 1 পাউন্ড হয়। এখানে আরেকটা বিষয় রয়েছে, দেখো পার বর্গ ফুটে রয়েছে 1 টন, 1 টন, ঠিক আছে। 1 টনে হচ্ছে 907 কেজি। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, টন বানানটা দুই রকমের হতে পারে, TON টন আর হচ্ছে তোমার TONNE টন। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সামান্য পার্থক্য রয়েছে। সামান্য বলতে অনেকটাই পার্থক্য রয়েছে। দেখো 1 টন আর হচ্ছে 1 টোন, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। 1 টন বললে 907 কেজিকে বোঝাবে, আর 1 টোন বললে এটা 100 কেজিকে বোঝাবে। অর্থাৎ এই 93 কেজির ডিফারেন্স রয়েছে এই দুটি ইউনিটের মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই টোন বলতে যেটা বুঝি, টোন এইটার মানে হচ্ছে তোমার মেট্রিক টন। মেট্রিক টনটাকে TONNE এইভাবে প্রকাশ করা হয়। তো এটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, আমরা তাও জেনে রাখা ভালো বিষয়গুলো। তো পার স্কোয়ার সেন্টিমিটারে 1 কেজি, পার স্কোয়ার ইঞ্চিতে 14.7 পাউন্ড, পার স্কোয়ার ফিটে 1 টন, পার স্কোয়ার মিটারে 10,336 কিলোগ্রাম। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার এইভাবেই রয়েছে। তো আমরা একটা জিনিস আগেই দেখেছিলাম, 45 ডিগ্রি অক্ষাংশে গড় বায়ুচাপ কত ছিল? 13.25 মিলিবার। তো যেটা কিনা ব্যারোমিটারের 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান। তো 76 সেন্টিমিটারটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, 1 ইঞ্চি ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবারে এই সেন্টিমিটারটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, তাহলে 76 সেন্টিমিটার মিনস 29.92 ইঞ্চ, ঠিক আছে। এবারে এইটাকে দেখো একটু ঐকিক নিয়মে আমরা করেছি, 1013.25 মিলিবার তাহলে 1 মিলিবার ইন্ডিকেট করবে মানে 029। 1 মিলিবার বায়ুচাপ পারদস্তম্ভের এত ইঞ্চি উচ্চতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এত ইঞ্চি উচ্চতা হলে সেটা 1 মিলিবার বায়ুচাপকে নির্দেশ করবে, ঠিক আছে। এবার এইভাবে আমরা 1 ইঞ্চিতে কত মিলিবার বায়ুচাপ, মানে ইঞ্চি উচ্চতা যদি হয় তাহলে কত মিলিবার বায়ুচাপ হবে, এটাকে আমরা এভাবে কিন্তু ক্যালকুলেশন করে করতে পারি। 33.86 মিলিবার বেরোবে। যেহেতু 1013.25 হচ্ছে 29.92 ইঞ্চি, সুতরাং 1013.25কে আমরা যদি 29.92 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু যে পরিমাণটা পাবো এটা কিন্তু 1 ইঞ্চি যে পারদস্তম্ভের সমান বায়ুচাপ সেটা কিন্তু রিপ্রেজেন্ট করবে। এইবার আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, জলের থেকে পারদ কিন্তু 13.6 গুণ ভারী। তাহলে ওয়াটার থেকে মার্কারি 13.6 গুণ ভারী। তো একটা জিনিস, আমরা ব্যারোমিটারে পারদ ব্যবহার করি, তো ব্যারোমিটারে পারদ এই 76 সেন্টিমিটার ওঠে। তো এখানে যদি জল পারদ ব্যবহার করে, যদি জল না ব্যবহার করে যদি জল ব্যবহার করা হতো, তাহলে কিন্তু ওই ব্যারোমিটারের যে কাঁচ নল এটা কিন্তু আরো বেশি হাইট লাগতো। কারণ আমরা জানি জল অপেক্ষা পারদ যেহেতু 13.6 গুণ ভারী, তো তার জন্য দেখা যেত যে 76 ইন্টু 13.6 করলে যেটা হয় অত কিন্তু উপরে উঠতো। তো যাই হোক, ওয়াটার হাইট কিন্তু দেখা যেত যে 34 হতো আর কি। তো যাই হোক, এই 29.92টাকে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করে নিই, তাহলে হচ্ছে তোমার এই তোমার রাউন্ড ফিগারে যদি দেখি
সেটা ধরো 30 ইঞ্চি, এটাকে যদি ফিটে কনভার্ট করি, এটা 12 দিয়ে ভাগ করা হলো, এটাকে 13.6 দিয়ে গুণ করা হলো, ফুট, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের যে গড় বায়ুচাপ সেটা জল স্তম্ভের সমান বলতে পারি। ঠিক আছে, মিটারে দেখতে গেলে 10.336 মিটার। আচ্ছা, এবারে আরো কতগুলো বিষয়, হাইট অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো আমরা জানি যে বায়ুমণ্ডল কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের নিচের দিকে ঘনত্ব বেশি হয়ে থাকে, উপরের দিকে যত যাওয়া যায় বাতাসের চাপ তত কমতে থাকে। এবং এই চাপটা যদি দেখা যায় কি পরিমাণে কমে, সেটা যদি আমরা দেখি, 270 মিটার হলে পরে 34 মিলিবার বায়ুচাপ কমে, 900 ফুটে 1 ইঞ্চি বায়ুচাপ কমে, 1000 ফিটে 43 বার বায়ুচাপ, 10 মিটারে 1 সেন্টিমিটার বায়ুচাপ কমে। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। সমুদ্র পৃষ্ঠে জিরো লেভেলে উচ্চতায় আমরা যদি দেখি 100% বায়ুচাপ যদি হয়, 6 কিলোমিটারে গিয়ে 50%-এ পৌঁছায়, 18 কিলোমিটারে গিয়ে 10%-এ পৌঁছায়, এবং 32 কিলোমিটারে গিয়ে কিন্তু 1%-এ পৌঁছায়। অর্থাৎ এই যে এখানে যে বিষয়টা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলেছি, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছো যে 99% অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু, যেহেতু এখানে 1%-এ পৌঁছাচ্ছে আর নিচে হচ্ছে 100%, 100 মাইনাস 1% ইকুয়াল টু 99% যে অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা কিন্তু 32 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। সমুদ্রপৃষ্ঠের উপরে উচ্চতায় 32 কিলোমিটার উচ্চতার মধ্যে কিন্তু 99% অ্যাটমসফিয়ারিক প্রেসারটা রয়েছে, বাকি উপরে রয়েছে তোমার 1%। তো যাই হোক, অ্যাটমসফিয়ারিক প্রেসার, হাই প্রেসার, লো প্রেসার, এল মানে লো প্রেসার, এইচ মানে হাই প্রেসার। তারপরে যে বিষয়গুলো রয়েছে দেখো, ফ্যাক্টর কন্ট্রোলিং অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের কতগুলো যে নিয়ন্ত্রকগুলো রয়েছে বা নিয়ন্ত্রণকারী বিষয়গুলো রয়েছে, এবারে এই বিষয়গুলোর দিকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত যেটা রয়েছে দেখো, ফ্যাক্টরস কন্ট্রোলিং অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রথমত যেটা রয়েছে হাইট। হাইটের বিষয়টা তো আমরা আগেই অনেক কিছু দেখিয়েছি, অনেকভাবে দেখিয়েছি, তো তাও আরেকবার জেনে রাখো যে 1 কিলোমিটারে 125 মিলিবার বায়ুচাপ কিন্তু কমে যায়। দ্বিতীয় ফ্যাক্টর যেটা রয়েছে দেখো, দ্বিতীয় ফ্যাক্টর যেটা রয়েছে টেম্পারেচার ভেরিয়েশন ইন অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য। আমরা জানি তাপ বাড়লে বায়ু এক্সটেনশন বেড়ে যায়, প্রসারিত হয়, ঘনত্ব ডেন্সিটি কমে যায়, ফলে এর ওজনটা হালকা হয়, হালকা বায়ুর চাপও কম হয়। এই যে বিষয়টা, সুতরাং বায়ুর উষ্ণতার সঙ্গে কিন্তু চাপের একটা সম্পর্ক রয়েছে। উষ্ণতা যত বাড়বে বায়ুচাপ তত কমে যাবে, উষ্ণতা যত কমে যাবে তত বায়ুচাপ বেড়ে যাবে। অর্থাৎ উষ্ণতার সঙ্গে বায়ুচাপের কিন্তু একটা ব্যস্তানুপাতিক ইনভার্স রিলেশন রয়েছে। তারপরে দেখো টেম্পারেচার ওয়াটার ব্যাপার, অর্থাৎ জলীয় বাষ্প। জলীয় বাষ্প পূর্ণ বাতাস, সাধারণ বাতাস অপেক্ষা কিন্তু অনেকটাই হালকা হয়, অর্থাৎ বাতাসে যত বেশি জলীয় বাষ্প তত সেই বাতাস কিন্তু তত বেশি হালকা, তত বেশি চাপ কম। তারপরে যেটা রয়েছে দেখো, আর্থ সারফেস কম্পোজিশন, অর্থাৎ ভূপৃষ্ঠের উপাদানগত যে গঠন, বিভিন্ন উপাদানে গঠিত স্থলভাগ জলভাগ। আমরা জানি স্থলভাগ তাড়াতাড়ি উত্তাপ গ্রহণ করে, তাড়াতাড়ি উত্তাপ বর্জন করে, সুতরাং স্থলভাগ আর জলভাগের মধ্যে কিন্তু একটা বায়ুচাপ জনিত একটা পার্থক্য থাকবে। কিভাবে পার্থক্যটা তৈরি হয় না, উত্তাপের তারতম্য ঘটিয়ে স্থলভাগ এবং জলভাগের মধ্যে টেম্পারেচারের ভেরিয়েশন ঘটিয়ে কিন্তু এই দুটোর মধ্যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের একটা ভেরিয়েশন তৈরি হয়। আরেকটা যে বিষয়টা রয়েছে দেখো, রোটেশনাল ফোর্স, অর্থাৎ আবর্তন, একটা গতি, আবর্তনজনিত শক্তি। এইটার জন্য বায়ুচাপের তারতম্য হয়। যেমন পৃথিবীর আবর্তনের গতিবেগ দুই মেরুর তুলনায় বলা যেতে পারে মেরুবৃত্তীয় প্রদেশে কিন্তু বেশি হয়। সুতরাং তার জন্যই দেখা যাচ্ছে মেরুবৃত্তীয় প্রদেশে, মেরু অঞ্চলের থেকে কিন্তু বাতাস বিক্ষিপ্ত বেশি হয়েছে। এই কারণে মেরু অঞ্চলে হাই প্রেসার সৃষ্টি হয়েছে এবং আর্কটিক আন্টার্কটিক জোনে কিন্তু দেখা যাচ্ছে যে লো প্রেসার সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে কারণ। তো এখানে তো এই বিষয়টাই দেখিয়েছি মূলত। এখানে যদি 1000 মিলিবার থাকে, 12 কিলোমিটারে গিয়ে 100 মিলিবারে পৌঁছে, 50 কিলোমিটারে গিয়ে 1 মিলিবারে পৌঁছে, এই হচ্ছে বিষয়। তারপরে দেখো, দ্য ফোর্সেস অ্যাসোসিয়েটেড
উইথ উইন্ড অর্থাৎ বাতাস সম্পর্কিত কিছু বল বা শক্তি, এই বিষয়গুলো তোমরা একটু জেনে রাখার চেষ্টা করো। এটা বায়ুচাপ রিলেটেড কিছু টার্ম রয়েছে। প্রথমত যেটা রয়েছে দেখো, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, যেটাকে পিজিএফ শর্ট ফর্মে বলা হচ্ছে। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স অর্থাৎ সমচাপ রেখার সঙ্গে সমকোণ করে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য হয়, বায়ুচাপের যে ঢাল তৈরি হয়, বায়ুচাপের যে অবক্রম তৈরি হয়, সেটাকে আমরা প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বা পিজিএফ বলতে পারি। এর একটা ফর্মুলা রয়েছে, পিজিএফ ইকুয়াল টু 1/ρ ইন্টু ডিপি বাই ডিএন। অর্থাৎ এখানে রো বলতে এখানে বায়ুর ঘনত্ব বা ডেন্সিটিটাকে বোঝাচ্ছে। ডিপি মিনস হচ্ছে দুটো স্থানের মধ্যে বায়ুচাপের যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন অ্যাটমসফিয়ার, ডিফারেন্স অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর ডিএন বলতে দুটো স্থানের মধ্যে যে ডিসটেন্স, সেটাকে বোঝানো হচ্ছে। তারপরে যেটা রয়েছে দেখো, কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স মিনস হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত যে শক্তি, যেটার জন্য উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বায়ুচাপের যে তারতম্য মানে দিক পরিবর্তন ঘটে, যে শক্তিটার কারণে, সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স। পৃথিবীর আবর্তনের জন্য শুধু বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত না, যে কোনো গতিশীল বস্তুরই উপরে, গতিশীল পদার্থের উপরেই কিন্তু দেখা যাচ্ছে কোরিওলিস ফোর্সটা কাজ করে। তো তার জন্য সোজা পথে না গিয়ে একটা বেঁকে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, এবং এই বিষয়টা প্রথম বর্ণনা করেছিলেন গ্যাসপার গুয়েস্টভ ডি কোরিওলিস 1835 সালে। গ্যাসপার গুয়েস্টভ ডি কোরিওলিস তিনি প্রথম কিন্তু এই ফোর্সটার কথা বলেছিলেন। এবং নিরক্ষরেখায় এই যে কোরিওলিস ফোর্স, নিরক্ষরেখায় কোরিওলিস ফোর্সের পরিমাণটা কিন্তু একদমই শূন্য, কারণ এখানে নিরক্ষরেখায় আবর্তন গতিবেগটা খুব বেশি থাকে বলে এখানে শূন্য হয়। যতই মেরুর দিকে দেওয়া যায়, ততই কিন্তু এই কোরিওলিস ফোর্সের পরিমাণটা ততই বাড়তে থাকে। এবং এই কোরিওলিস ফোর্সের ব্যাপারটা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার অক্ষাংশীয় অবস্থান এবং বাতাসের গতিবেগ। বাতাসের গতিবেগ কেমন হবে তার উপর কিন্তু কোরিওলিস ফোর্সটা নির্ভর করছে। বাতাসের গতিবেগ বেশি হলে বেঁকে যাওয়ার প্রবণতাটা কম হবে, গতিবেগ যদি কম হয় প্রবণতা বেশি হবে। আবার ল্যাটিটিউডের উপর নির্ভর করছে, যখন তোমার নিরক্ষরেখা থেকে আস্তে আস্তে অক্ষাংশ বাড়তে থাকবে, তত কিন্তু দেখা যাবে কোরিওলিস পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। একটাই কারণ, নিরক্ষরেখা আবর্তন বেগটা বেশি, তার জন্য কিন্তু ব্যাপারটা এরকম হচ্ছে। তো যাই হোক, কোরিওলিস ফোর্স ব্যাপারটা বললাম। এবারে আমরা যেটা দেখবো, ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ ঘর্ষণজনিত শক্তি। এখানে আমাদের দুটো বিষয় বুঝতে হবে। ভূপৃষ্ঠের বিভিন্ন অবয়বগুলো রয়েছে, প্রাকৃতিক অবয়ব, পাহাড়, পর্বত, মালভূমি, এগুলোর উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয়, গাছপালা, আরো ঘরবাড়ি অনেক কিছুই রয়েছে, তো বাতাসের সঙ্গে কিন্তু ভূপৃষ্ঠের একটা ঘর্ষণ তৈরি হয়, এবং এই ঘর্ষণের কারণে বেগ কিন্তু ক্রমশ হ্রাসমান হয়। এখানে দুটো বিষয় বুঝতে হবে, রিটার্ডেশন বা ত্বরণ, রিটার্ডেশন বা মন্দন। মন্দন কাকে বলে? যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলতে থাকে, তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটার বেগ হ্রাসের যে ঘটনা, সেটাকে বলা হচ্ছে রিটার্ডেশন বা মন্দন। মন্দনকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে তোমার ডিক্রেসড স্পিড ডিভাইডেড বাই টাইম এলাপসড। অর্থাৎ এখানে বেগের হ্রাস বাই অতিক্রান্ত সময়, এইভাবে আমরা মন্দনটাকে হিসাব করতে পারি। বায়ু প্রবাহের ক্ষেত্রে মন্দন হিসাব করা যেতেই পারে। আর যদি বায়ু প্রবাহটা ধীরে ধীরে গতিবেগ বাড়াতে থাকে, তাহলে আমরা সেটাকে অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলবো। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলতে থাকে, তাহলে একক সময়ে বস্তুটার বেগ বৃদ্ধির যে ঘটনা, সেটাকে আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলতে পারি। ত্বরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ। এইভাবে এখানে সূত্রটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ ভি মানে এখানে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে এখানে ইনিশিয়াল বা প্রারম্ভিক বেগ, গতিবেগ, আর টি মানে হচ্ছে এখানে টাইম। এই বিষয়গুলো রয়েছে। এখানে কোরিওলিস বলের প্রভাবে যে গতি বিক্ষেপ রয়েছে, দেখো উত্তর গোলার্ধের ক্ষেত্রে ডান দিকে বেঁকে যাবে। উত্তর গোলার্ধের ক্ষেত্রে এইভাবে যেতে চেয়েছিল ডান দিকে, আবার এদিক থেকে এইদিকে, নিচে উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় এদিকেও ডান দিকে বেঁকে যাবে। এইভাবে যে কোনো দিকে গেলে কিন্তু মূলত ডান দিকে বেঁকে যাবে। এটাই হচ্ছে আবর্তনজনিত কোরিওলিস বলের একটা প্রভাব। এবং এই শক্তির উপর নির্ভর করেই কিন্তু বিজ্ঞানী ফেরেল পরবর্তী ক্ষেত্রে তিনি ফেরেলের সূত্র বা ফেরেলস লটা দিয়েছিলেন। এই পর্যন্ত আলোচনা হলো, সবাই কি ঠিকঠাক বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে, তাহলে আমার ক্লাস কন্টিনিউ করতে সুবিধা হয়।
ক্লাসরুমে যারা রয়েছে তারা ঠিকঠাক বুঝতে পারছো না জানাও। কেউ একজন হয়তো আনমিউট করে আছো, বিভিন্ন শব্দগুলো আসছে। চৈতালি গুহ যদি কিছু বলার না থাকে একটু মিউট করবে কাইন্ডলি। চৈতালি গুহ যদি শুনে থাকো আমার কথা তাহলে একটুখানি কাইন্ডলি মিউট করবে। এবারে দেখো পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি বিষয়গুলো। সবাই ঠিকঠাক ক্লিয়ার আসছে তো, শোনা যাচ্ছে ঠিকঠাক? একটুখানি রেসপন্স করবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, চলো তাহলে আবার কন্টিনিউ করা যায়। এবারে আমরা মেজারমেন্টস অফ এয়ার প্রেসার বা অ্যাটমসফিয়ারিক প্রেসার অর্থাৎ বায়ুচাপটাকে কিভাবে আমরা মেজারমেন্ট করতে পারি। বায়ুচাপ মেজারমেন্টের জন্য বিভিন্ন ব্যারোমিটারের মাধ্যমে বায়ুচাপ প্রকাশ করা হয়, মানে পরিমাপ করা হয়। তো ব্যারোমিটারটা বিভিন্ন টাইপের হয়। বিভিন্ন টাইপের ব্যারোমিটার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথমত টরিসেলিস ব্যারোমিটার বা টরিসেলির যে ব্যারোমিটার, 1643 সালে বিজ্ঞানী ইভানজেলিস্তা টরিসেলি তিনি কি করেছিলেন, তিনি একটা পারদপূর্ণ কাস্টরলের সাহায্যে প্রমাণ করেছিলেন যে বাতাসের চাপ আছে। এবং টরিসেলির যে পরীক্ষা, সেই পরীক্ষাতে আমরা দেখি যে বিজ্ঞানী টরিসেলি যে পরীক্ষাটা নিয়েছিলেন সেখানে তোমার একমুখ খোলা 1 মিটার দীর্ঘ একটা পুরো কাস্টরল নিয়েছিলেন এবং কাস্টরলটাকে পারদপূর্ণ করে একটা খোলা, তার যে খোলা মুখটা ছিল একটা আংশিক পারদপূর্ণ পাত্রের উপর খারাপভাবে তিনি আটকে দিয়েছিলেন এইভাবে স্ট্যান্ডের মাধ্যমে। এবং তিনি লক্ষ্য করেছিলেন যে পারদের কাস্টরলের পারদ খানিকটা কিন্তু নেমে এসে উচ্চতায় একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু ফিক্সড হয়ে আছে এবং উপরের দিকে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে এবং এই ভ্যাকুয়ামটাকে বলা হচ্ছে টরিসেলিয়ান ভ্যাকুয়াম বা টরিসেলির শূন্যস্থান। অর্থাৎ টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত যে কাস্টরল, পারদস্তম্ভের উপরে বায়ুশূন্য যে স্থানটা সৃষ্টি হয়েছিল বা এটাকেই বলা হচ্ছে তোমার টরিসেলিয়ান ভ্যাকুয়াম বা টরিসেলির শূন্যস্থান। তো যাই হোক, টরিসেলির যে পরীক্ষাটা করা হয়েছিল, এভাবে তিনি প্রথম বায়ুচাপের পরীক্ষাটি করেছিলেন। এবং বর্তমানে ফর্টিস ব্যারোমিটার, আমরা জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট এটাই ব্যবহার করে থাকি আমরা ভূগোলের ক্ষেত্রে। 1800 সালে ফরাসি একজন যন্ত্রবিদ জিন নিকোলাস তিনি কিন্তু এই ফর্টিস ব্যারোমিটার তিনি আবিষ্কার করেছিলেন, উদ্ভাবন করেছিলেন। এবং এই যন্ত্র থেকে মেইন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং এইভাবে পরিমাপ করে কিন্তু আমরা সহজেই আমরা কিন্তু বায়ুচাপটাকে মেজারমেন্ট করতে পারি। তো এইভাবে বায়ুচাপটাকে মেজারমেন্ট করা হয়। এখানে তোমার এখানে এই সামঞ্জস্য স্ক্রুর মাধ্যমে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়। আইভারি পিনের সঙ্গে নিচের যে পারদ থাকে এটাকে স্পর্শ করা হয়। তারপরে এটা স্পর্শ করে তারপরে এই যে পারদটা দেখতে পাচ্ছ, এই বাঁ দিকে রয়েছে ভার্নিয়ার স্কেল, ডান দিকে রয়েছে মেইন স্কেল। এইভাবে দেখা যায় যে কতটা রয়েছে। এটা এইভাবে ডান দিকে দেখো একটা ছবি রয়েছে। আমরা মেইন স্কেলে কিন্তু অনায়াসে 75.4 সেন্টিমিটার রিডিং আমরা নিতে পাচ্ছি এবং ভার্নিয়ারের সঙ্গে মেইন স্কেল কত দাগে গিয়ে মিশেছে সেই দাগটা এখানে দেখাচ্ছে যে 12 দাগে গিয়ে মিশেছে। এখানে 12 পয়েন্টে গিয়ে কোইন্সিডিং পয়েন্ট, এটাই ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলের কোইন্সিডিং পয়েন্ট বলা যেতে পারে। এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট এক্ষেত্রে 0.005 সেন্টিমিটার। সুতরাং এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট সঙ্গে ওই দাগ সংখ্যা গুণ করলে কিন্তু আমরা ভার্নিয়ার স্কেল রিডিংটা পেয়ে যাব। মেইন স্কেল রিডিং এর সঙ্গে ভার্নিয়ার স্কেল যোগ করলে কিন্তু মূলত এটা পাওয়া যাবে। এখানে 32 ডিগ্রি টেম্পারেচারে ভার্নিয়ার স্কেল রিডিং হয়েছে তোমার 0.06 সেন্টিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করার ফলে VC ইকুয়াল টু ডি বাই এন। এখানে 0.1 হচ্ছে ডি আর এন মানে হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল, নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 20। তো সেক্ষেত্রে 0.1 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 0.005। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। এখানে মেইন স্কেল রিডিং 75.4, ভার্নিয়ার স্কেল রিডিং 0.06, টেম্পারেচার অফ থার্মোমিটার 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টোটাল রিডিং হবে মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়াল টু এইচ রো জি। এখানে এইচ ইকুয়াল টু এটা পাচ্ছি যেটা উঠেছে, এখানে এইভাবে ক্যালকুলেশন করে আমরা কিন্তু বের করতে পারি। এইগুলোতে এইভাবে ক্যালকুলেশন করা যাবে না, একটা নির্দিষ্ট মান রয়েছে ওর সঙ্গে গুণ করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। যেমন এখানে 1/= এখানে এই পরিমাপটা রয়েছে, এখানে এই পরিমাপটাকে 1000 মিলিবার ধরা হচ্ছে আর কি, এটা দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে আমরা বায়ুচাপটা পরিমাপ করতে পারি। আরো কিছু ব্যারোমিটারের কথা এখানে বলা হয়েছে। তারপরে যেটা চলে যাব, দেখো অ্যানিরয়েড ব্যারোমিটার। অ্যানিরয়েড যে ব্যারোমিটারটা রয়েছে এটা হচ্ছে একটা শুষ্ক ব্যারোমিটার।
কোনো পারদ বা অন্য কোনো তরল পদার্থ এখানে কিন্তু থাকে না এই ব্যারোমিটারে। এবং এটা দেখতে অনেকটা স্টপ ওয়াচ বা হাত ঘড়ির মতো অনেকটা দেখতে। এবং এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অ্যানিরয়েড ব্যারোমিটারের একটা ছবি। এখানে কিছু কথা লেখা রয়েছে, স্ট্রমিং, তারপরে তোমার আরো কিছু বিষয় লেখা থাকে এখানে। এটা হচ্ছে একটা তোমার অ্যানিরয়েড ব্যারোমিটারের একটা ছবি দেখি। বিভিন্ন এখানে কোনো ব্যারোমিটার, এই অ্যানিরয়েড ব্যারোমিটার বিভিন্ন বিষয়গুলো লেখা থাকে, স্টর্মি হবে না, রেইন হবে না, ফেয়ার হবে, ভেরি ড্রাই, এই সমস্ত বিষয়গুলো লেখা থাকে। বায়ুচাপের তারতম্য যখন ঘটে, এই যে কাঁটাটা রয়েছে, কাঁটাটা ঘুরতে ঘুরতে সেই মতো কিন্তু নির্দেশ করে থাকে বায়ুচাপের তারতম্য কেমন। এবং এটা আকারে খুবই ছোট, স্টপ ওয়াচের মতো, বা আমরা যে রোটামিটার গুলো ব্যবহার করি ওই টাইপের অনেকটা দেখতে। তো যাই হোক, এটা সহজে এটা বহনযোগ্য বলা যেতে পারে। এবং আবহাওয়া জানা যায় বলে এটা সমুদ্রের নাবিক বা যারা উড়োজাহাজের লোক তারা বা পর্বত আরোহীরা এটা খুব অনায়াসে এটা ব্যবহার করতে পারে। তোমার অ্যালটিমিটার এটার সাহায্যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপের কি তারতম্য ঘটে বা বায়ুচাপের কি তারতম্য লক্ষ্য করা যায় সেটা পরিমাপ করা যায়। এটাও কিন্তু মূলত যারা বিমানের পাইলট হন বা যারা পর্বত আরোহী হন তারা কিন্তু মূলত এটা ব্যবহার করে থাকে। তারপরে ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এটা সঙ্গে তোমরা পরিচিত, এটা হচ্ছে তোমার একটা ডিজিটাল ব্যারোমিটার বলা যেতে পারে। এখানে টাইমের সঙ্গে সেলসিয়াস, তারপরে বায়ুচাপটাও দেখায়। এখানে টাইমের সাথে সাথে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুচাপ সমস্ত কিছুই ডিজিটাল ঘড়িতে যেরকম দেখায় সেই টাইপের এটাও অ্যাকচুয়ালি ব্যারোমিটার। তারপরে এই বিষয়গুলো খেয়াল করলে এবারে যেটা রয়েছে দেখো, টাইপস অফ অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার দিয়ে শুধুমাত্র জেনে রাখো বাতাসের গতিবেগটা মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। উইন্ড ভেন বা বাদ পতাকা রয়েছে, বায়ু প্রবাহের দিক নির্ণয় করা জেনে রাখো, যেমন বিউফোর্ড স্কেল যেটা বায়ুর শক্তি মাত্রা নির্ণয়। আচ্ছা, এবারে প্রেসার বেল্টে আমি ডিটেইলস আলোচনা করব না, কারণ এই বিষয়গুলো তোমরা কম বেশি জানো, পড়েছো। ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট অর ডোলডামস নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেটাকে শান্ত বলয় বলা হচ্ছে। এখানে কতগুলো বিষয় তোমরা জেনে রাখার চেষ্টা করো। 0 থেকে 5 থেকে 10 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে কিন্তু এই ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্টটা অবস্থান করে। তো রিলেটেড কিছু টার্ম রয়েছে। ডোলডামস এটাকে শান্ত বলয় বলা হয়, ইকুয়েটোরিয়াল বেল্ট অফ ক্লাম্পস নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। যেহেতু উভয় আয়নবাহু এখানে মিট করছে, তো তার জন্য ইন্টারট্রপিক্যাল উভয় ক্রান্তীয় অঞ্চলের একটা অভিসার ঘটছে, তো তার জন্য এটাকে আমরা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলছি। এবং এই অঞ্চলে হ্যাডলি সেল সৃষ্টি করছে, যেহেতু এখানে হালকা এখানে নিম্নচাপ, তো তার জন্য এখানে উপরে উঠে গিয়ে আবার এরকম দেখা যাচ্ছে যে এরকম 30 ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচে নেমে আসছে। এইভাবে বায়ুস্রোত, বায়ু প্রবাহ সম্মিলিতভাবে কিন্তু একটা হ্যাডলি সেল তৈরি করছে এখানে। ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, এরপরে যেটা রয়েছে দেখো, ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট অর্থাৎ কর্কটীয় মকরীয় যে উচ্চচাপ বলয়টা রয়েছে, এটার অবস্থান হচ্ছে 25 থেকে 25 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে রয়েছে। বিভিন্ন টার্ম রয়েছে, রিলেটেড টার্ম, ট্রপিক্যাল কার্ম, হর্স ল্যাটিটিউড, বিভিন্ন টার্মিনোলজি রয়েছে। ক্রান্তীয় শান্ত বলয়, এটাকে বলা হচ্ছে ক্রান্তীয় শান্ত বলয়। মূলত এটা শান্ত অবস্থায় থাকে, তো তার জন্য শান্ত বলয় বলা হচ্ছে। আর একটা বিষয় তোমার বলা হচ্ছে যে এখানে বায়ুর একটা শান্ত ভাব বজায় থেকে ট্রপিক্যাল কার্মস বলা হচ্ছে। আর হর্স ল্যাটিটিউড যে ব্যাপারটা, অক্ষ অক্ষাংশ ব্যাপারটা উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী 25 থেকে 35 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যবর্তী অঞ্চলে অক্ষাংশ বলা হয়, কারণ এখানে বাতাসের কোনো সমান্তরাল কোনো বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, শান্ত একটা ভাব লক্ষ্য করা যায়। তো আগেরকার দিনে পালতোলা জাহাজগুলো এই শান্ত বলয়ে যদি আসতো, আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী কর্কটীয় শান্ত বলয়ে যদি আসে, তাহলে দেখা যেত তারা গতিহীন হয়ে পড়তো। এবং একটা কথা শোনা যায় যে উত্তর আমেরিকা থেকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগামী কোনো একটা অশ্ববোঝাই জাহাজের নাবিকরা তাদের খাদ্য এবং পানীয় জলের ব্যবহার কমানোর জন্য এবং জাহাজটাকে কিছুটা হালকা করার জন্য জাহাজের নাবিকরা তাদের অশ্বগুলোকে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। সেই থেকে এই কর্কটীয় শান্ত বলয়ের অন্তর্গত
25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী যে অক্ষাংশটা, এটাকে বলা হচ্ছে হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ। অবশ্য কোনো বিজ্ঞানীরা মনে করছেন উত্তর গোলার্ধে যদি এই অক্ষাংশটাকে হর্ষ অক্ষাংশ বলা যেতে পারে, তাহলে দক্ষিণ গোলার্ধেরও 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে আমরা অশ্ব অক্ষাংশ বলতে পারি। তারপরে যেটা রয়েছে দেখো, সাব পোলার লো প্রেসার বেল্ট, অর্থাৎ সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়। এটা 60 থেকে 70 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে রয়েছে। এটাও একটা পোলার ফ্রন্টাল টার্মস তৈরি করছে। বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে নেবে, নোটস পাঠিয়ে দেবো। পোলার হাই প্রেসার বেল্ট, অর্থাৎ মেরু উচ্চচাপ বলয়, সুমেরু কুমেরু উচ্চচাপ বলয় তৈরি করছে। তো দুটো সূত্র তোমরা জেনে রাখো, ফেরেলস ল বা ফেরেলের সূত্র। 1859 সালে ফেরেলসের সূত্র দিয়েছিল, কি বলেছে ফেরেল তা তো জানোই। 22 ব্যালেটসের যে লটা রয়েছে, 22 ব্যালেটের ল যেটা রয়েছে, এই সূত্রটা বিজ্ঞানী 22 ব্যালেট দিয়েছিল 1857 সালে। এখানে বলা হচ্ছে বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে পিঠ দিয়ে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, তাহলে উত্তর গোলার্ধের ক্ষেত্রে ডান দিকে উচ্চচাপ, বাঁ দিকে নিম্নচাপ। এবং এই সূত্রে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে উত্তর গোলার্ধের ক্ষেত্রে এটা ডান দিকে উচ্চচাপ, বাঁ দিকে উচ্চচাপ। এখানে পিঠের দিকে যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে পিঠ দিয়ে যদি দাঁড়ানো হয়, তাহলে কিন্তু ব্যক্তির ডান হাত মানে এই দিক, এটা উত্তর গোলার্ধ বোঝাচ্ছে। আর এই যে দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধ হবে, যেহেতু এখানে আন্টার্কটিকার পেঙ্গুইন পাখি রয়েছে এখানে, তো তার জন্য আমরা বুঝতে পারছি এটা কিন্তু দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ হলে তাহলে কিন্তু এর ডান দিকটায় থাকবে তোমার নিম্নচাপ এবং বাঁ দিকটায় থাকবে কিন্তু উচ্চচাপ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে চেঞ্জেস অফ দ্য লিমিট অফ প্রেসার বেল্ট, অর্থাৎ রবি মার্গের সঙ্গে সূর্যের যে আপাত বার্ষিক গতি, এইটার সঙ্গে সঙ্গে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে উত্তরায়ণের সময়কাল 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, দক্ষিণায়নের সময়কাল 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলোর স্থান পরিবর্তন হয়, এবং এই স্থান পরিবর্তন সূর্য যেমন 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এই মধ্যে কিন্তু সূর্যের একটা কাল্পনিক বার্ষিক গতি, সূর্য তো আর ঘোরে না, সূর্য স্থির, কিন্তু একটা বার্ষিক কাল্পনিক গতি লক্ষ্য করা যায়, পৃথিবী ঘুরে বলে। তো পৃথিবী পরিক্রমণ আবর্তন করে বলে কিন্তু এই গতিটা মূলত লক্ষ্য করা যায়। তো তার জন্য দেখা যাচ্ছে সূর্য ওই 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণে সরে গেলেও বায়ুচাপ বলয়গুলো কিন্তু অতটা সরে না। বায়ুচাপ বলয়গুলো মূলত 5 থেকে 10 ডিগ্রি এরকম সরে। তো যাই হোক, উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশের গুলোর ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা বেশি ঘটে থাকে, বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন। বায়ু যদি ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, তাহলে সেটাকে আমরা বায়ু প্রবাহ বলি। আর যদি উলম্বভাবে বায়ু প্রবাহিত হয়, সেটাকে আমরা বায়ু প্রবাহ না বলে উলম্বভাবে যদি মূলত উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, যেটা আমরা ওই হ্যাডলি সেল, ফেরেল সেলে দেখি বিষয়গুলো, সেটাকে আমরা বায়ু স্রোত বলবো, অর্থাৎ এয়ার কারেন্ট। বিভিন্ন বায়ুগুলো রয়েছে, বায়ুচাপ বলয় অনুসারে কিন্তু দেখা যাচ্ছে যে তিনটে যে তোমার উইন্ড বা নিয়ত বায়ু প্রবাহিত হচ্ছে। নিয়ত কথার অর্থ হচ্ছে নিয়মিত। তো যাই হোক, বিভিন্ন বায়ুগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্ল্যানেটারি উইন্ডস বা পার্মানেন্ট উইন্ডস যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে দ্য ট্রেড উইন্ডস, ইস্টার্লি, ওয়েস্টার্লি বা পশ্চিমা বায়ু, পোলার উইন্ডস বা মেরু বায়ু, তিনটে বায়ু রয়েছে। প্ল্যানেটারি উইন্ডস, ট্রেড উইন্ডস এর মধ্যে দেখো 5 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু আয়ন বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্র মেনে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব এর ক্ষেত্রে গতিটা তোমার বেশি থাকে, কম থাকে, কারণ তোমার স্থলভাগ বেশি আর দক্ষিণ গোলার্ধে জলভাগ থাকে বেশি থাকার জন্য বায়ু প্রবাহের গতিবেগটা বেশি থাকে। ট্রেড কথাটি এসছে ট্রেড অন থেকে, যার অর্থ টু ব্লো ট্রেড অন এ কনস্ট্যান্ট কোর্স। অর্থ আরেকটা রয়েছে বাণিজ্য। আগেরকার দিনে পালতোলা জাহাজগুলো আয়ন বায়ুর পথ ধরে বাণিজ্য করতে বলে এরকম নামকরণ করা হয়েছে। তো এই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। আয়ন বায়ু যেরকম নর্থ ইস্ট, দুটো বিষয় রয়েছে। ওয়েস্টার্লি বা পশ্চিমা বায়ু যেটা রয়েছে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে রয়েছে। তো বহুরূপী পশ্চিমা, তিনটে বিষয় রয়েছে দেখো, রোয়ারিং ফোর্টিস। দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগ বেশি, তো তার জন্য দক্ষিণ গোলার্ধে এই তিনটে অক্ষরেখা 40 ডিগ্রি সাউথ, 50 ডিগ্রি সাউথ এবং 60 ডিগ্রি সাউথ, এখানে পশ্চিমা বায়ুর কিন্তু বিভিন্ন রূপ দেখা যায়। কেমন বহুরূপী পশ্চিমা, তার জন্যই বলা হচ্ছে রোয়ারিং ফোর্টিস বলতে
বলা হচ্ছে যে গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা 40 ডিগ্রি সাউথ অক্ষরেখাকে বলা হয় গর্জন করতে করতে অর্থাৎ সশব্দে প্রবাহিত হয় বলে। তারপরে রয়েছে হাউলিং ফিফটিস অর ফিউরিয়াস ফিফটিস অর্থাৎ ক্রোধোন্মত্ত 50, কারণ এখানে প্রচন্ড গতিতে প্রবাহিত হয় বলে তার জন্য ক্রোধোন্মত্ত 50 বলা হচ্ছে। স্ক্রিমিং 60 বা স্ক্রিসিং 60 বলা হচ্ছে যে তীক্ষ্ণ চিৎকারকারী 60, এখানে তীক্ষ্ণ শব্দে প্রবাহিত হচ্ছে বলে এরকম নামকরণ করা হয়েছে। দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুকে আমরা ব্রেভ ওয়েস্ট উইন্ড বা ব্রেভ ওয়েস্টার্লিস বা বহু সাহসী পশ্চিমা বলা হচ্ছে। এরপরে রয়েছে পোলার উইন্ড, 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই পোলার উইন্ডটা রয়েছে। তো যাই হোক, বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহের আলোচনা এই পর্যন্ত। এবারে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। পরবর্তী আলোচনা রয়েছে আমাদের ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের আমরা মেইন দিকগুলো আমরা বলার চেষ্টা করব বিস্তারিত না গিয়ে। দেখো, সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন, টেম্পারড সাইক্লোনের মধ্যে টেম্পারড সাইক্লোন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় সবকিছুই রয়েছে। সাইক্লোন শব্দটা 1848 সালে হেনরি পিডিংটন তিনি প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন। গ্রিক ওয়ার্ড কিউক্লোমা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার কয়েলস অফ স্নেক, সাপের প্যাচ বলা হচ্ছে। সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোন এই দুটো হচ্ছে সাডেন অর ইরেগুলার উইন্ড অর্থাৎ আকস্মিক বা অনিয়মিত বায়ুপ্রবাহ বলা যেতে পারে। আকস্মিক বায়ুপ্রবাহ বা অনিয়মিত বায়ুপ্রবাহ। তো সাইক্লোন কাকে বলে? লো প্রেশার এরিয়া সারাউন্ডেড বাই হাই প্রেশার এরিয়া ফ্রম অল সাইড, অর্থাৎ মাঝখানে থাকবে লো প্রেশার, চারি সাইডে থাকবে হাই প্রেশার, মাঝখানে থাকবে লো প্রেশার, এভাবে সাইক্লোনটা তৈরি করে। তো যাই হোক, সাইক্লোনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়। টাইফুন, হারিকেন, সাইক্লোন, উইলি উইলি, তারপর এরকম বিভিন্ন নামকরণ রয়েছে। কোন জায়গায় কি নাম এটা পরে আমরা দেখছি, ছবিতে রয়েছে। ফিচার্স অফ সাইক্লোন, সাইক্লোনের ফিচার্স গুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব প্রেশার ইন দ্য সেন্টার, সেন্টারে প্রেশারটা খুবই কম থাকে। কেন্দ্রের বায়ুচাপ 850 থেকে 900 মিলিবারের মধ্যে হয়ে থাকে। আইসোবারের আকৃতি সার্কুলার বা ইলিপ্টিক্যাল হয়ে থাকে। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এই আকৃতিটা বৃত্তাকার হয়, আর নাতিশীতোষ্ণ বা টেম্পারেট সাইক্লোনের ক্ষেত্রে আকৃতিটা উপবৃত্তাকার বা ভি আকৃতি সমপ্রেশ রেখা দ্বারা মূলত চিহ্নিতকরণ করা হয়। অ্যাপারেন্স অ্যান্ড ভেলোসিটি অফ সাইক্লোন, সাইক্লোনে বাতাসের গতিবেগ খুবই বেশি থাকে, 300 থেকে 500 কিলোমিটার। বাতাসের গতি অনুযায়ী ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভাগ করেছে, পরবর্তী সে ভাগগুলোই যাব। স্টেবিলিটি অ্যান্ড ওয়েদার অর্থাৎ বলা হচ্ছে যে স্থায়িত্ব এবং আবহাওয়া। ঘূর্ণপাতের স্থায়িত্বকাল সুনির্দিষ্ট নয়, কখনো কখনো অল্পকাল স্থায়ী হয়, কখনো দীর্ঘস্থায়ীও হয়। তবে প্রবাহ পথে স্থায়ী অস্থায়ী যাই হোক না কেন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করবে। এবারে চলে আসছি ঘূর্ণিঝড়ের প্রবাহের দিক। উত্তর গোলার্ধের ক্ষেত্রে ঘূর্ণিঝড় অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটাকে বাংলা করলে দাঁড়াচ্ছে বামাবর্ত। উত্তর গোলার্ধে বামাবর্ত বা অ্যান্টি ক্লকওয়াইজ পরিক্রমণ করে। আর দক্ষিণ গোলার্ধে ক্ষেত্রে যদি আমরা দেখি ঘড়ির কাঁটার অনুক্রমে অর্থাৎ ক্লকওয়াইজ বা দক্ষিণাবর্তে প্রবাহিত হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। সাইক্লোনের সাইক্লোনের ক্ষেত্রে মাঝখানে থাকবে তোমার নিম্নচাপ, নিচের দিকে নেমে আসবে বা উপরের দিকে চলে যাবে হালকা বাতাস বলে। তো বিষয়গুলো আমরা দেখলাম। প্রতিভ ঘূর্ণপাতের গতিটা ঠিক উল্টো হবে। উত্তর গোলার্ধের ক্ষেত্রে হবে ক্লকওয়াইজ, দক্ষিণ গোলার্ধের বাতাসের গতিবেগ হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা বামাবর্ত। টাইপস অফ সাইক্লোন, সাইক্লোন মূলত দুই প্রকার। ট্রপিক্যাল সাইক্লোন, ক্রান্তীয় অঞ্চলে যেটা হয় ট্রপিক্যাল সাইক্লোন। আরেকটা যেটা রয়েছে টেম্পারেট সাইক্লোন, টেম্পারেট সাইক্লোনটাকে এক্সট্রা ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চলের বাইরে হচ্ছে বলে বহিঃক্রান্তীয় ঘূর্ণবাত বলা হচ্ছে। এটা অক্ষাংশের মাঝামাঝি অঞ্চলে রয়েছে বলে এটাকে মিড ল্যাটিটিউড সাইক্লোন বা মধ্য অক্ষাংশীয় বলা হচ্ছে। তো যাই হোক, ক্রান্তীয় ঘূর্ণিঝড়, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবারে আমরা ট্রপিক্যাল ঘূর্ণিঝড়ে চলে যাচ্ছি। ট্রপিক্যাল সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোনের 4টে ভাগ রয়েছে। ট্রপিক্যাল ডিপ্রেশন যেটা রয়েছে দেখো, যেটার গতি হবে 40 কিলোমিটার পার হাওয়ার্স,
এখানে দুর্বল প্রকৃতির ঘূর্ণিঝড়টাকে এইভাবে ট্রপিক্যাল ডিপ্রেশন বা দুর্বল ক্রান্তীয় নিম্নচাপ এভাবে আখ্যা দেওয়া হয়। যেমন মনসুন ট্র্যাপটা যেরকম হয় বা আইটিসিজেড অঞ্চলে যেরকম এরকম একটা ডিপ্রেশন তৈরি হয়, সেটা কিন্তু এই টাইপের ট্রপিক্যাল ডিপ্রেশন আমরা বলতে পারি। ট্রপিক্যাল স্টর্ম যেটা, এটা গতি হবে 40 থেকে 120 কিলোমিটার ট্রপিক্যাল স্টর্মের গতি হবে। তো এটা একটু শক্তিশালী হবে, যেহেতু গতি বুঝতে পারছো, গতি যত বেশি হবে তত বেশি শক্তিশালী হবে। ট্রপিক্যাল সাইক্লোন যেটা, এটা 120 থেকে 400 কিলোমিটার গতি হবে। ট্রেড উইন্ড অ্যাটাচড সাইক্লোন অর্থাৎ আয়নবায়ু সংশ্লিষ্ট ঘূর্ণবাত, এটার গতি, এটা মূলত 5 থেকে 30 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে অবস্থান করে। এটার গতি নির্দিষ্ট নয়, আয়নবায়ু বা প্রবালী তরঙ্গের আবির্ভাবের ফলে এরকম একটা ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে। তো ফরমেশন অফ ট্রপিক্যাল সাইক্লোন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যেখানে তোমার সূর্যের তাপ জলের উষ্ণতা যেখানে 27 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি, মূলত 60 থেকে 70 মিটার গভীরতা পর্যন্ত পৃষ্ঠ থেকে, এই গভীরতা পর্যন্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড় হতে পারে। এর ফরমেশনটা যদি আমরা দেখি, তাহলে একটা চক্ষু অবস্থান করে, যেটাকে বলা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু, বা অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রটা দেখতে অনেকটা পটলের মতো হয়। তো এটাকে তোমার ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। এই চক্ষুর ব্যাস সাধারণত 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, এই ঘূর্ণিঝড় মূলত জলীয় বাষ্প থেকে যে লিন তাপ পাওয়া যায়, জলীয় বাষ্প ঘনীভবনের কারণে যে লিন তাপ ত্যাগ করে, তো এই লিন তাপই কিন্তু বলা যেতে পারে এই ঘূর্ণিঝড়ের উৎস হিসাবে কাজ করে থাকে। জলীয় বাষ্পপূর্ণ বাতাসের মাধ্যমে যে লিন তাপটা ত্যাগ হয়, যে ঘনীভবন ঘটে, এর ফলে যে লিন তাপটা ত্যাগ করে, এটাই কিন্তু ঝড়ের উৎস, শক্তির উৎস বলা যেতে পারে। এবারে দেখো ডিফারেন্ট নেমস অফ ট্রপিক্যাল সাইক্লোন। সাইক্লোন, হারিকেন, টাইফুন, উইলি, টাইফু, বাগুইও, টর্নেডো, বিভিন্ন নামকরণ রয়েছে। প্রথমে আমরা জেনে নেব সাইক্লোন। সাইক্লোন শব্দটার সঙ্গে পরিচিত ভারত মহাসাগরের উত্তরাংশে বঙ্গোপসাগর, আরব সাগর, আমাদের ভারতের দক্ষিণ সাইডটা সাইক্লোন নামে পরিচিত হয়। তো স্থানীয়ভাবে যে ঝড়গুলো হয়, সেগুলোকে মূলত আমরা আশ্বিনের ঝড় বলে থাকি। ও তারপরে যেটা রয়েছে তোমার হ্যারিকেন। হ্যারিকেন ঝড়টা সাধারণত ক্যারিবিয়ান সাগর এবং সংলগ্ন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে এটা হ্যারিকেন নামে পরিচিত হয়। তারপরে যেটা রয়েছে টাইফুন। টাইফুন যে ব্যাপারটা রয়েছে, টাইফুনটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে এই টাইফুন নামে পরিচিত হয়। চীন সাগর, জাপান সাগর, জাপান চীন সংলগ্ন জায়গাগুলোতে মূলত টাইফুন নামে পরিচিত হয়। তারপরে রয়েছে উইলি উইলি। অস্ট্রেলিয়ায় মূলত এটা উইলি উইলি নামে পরিচিত লাভ করে। এটা দক্ষিণ গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণবাতের আগমন ঘটলে আফ্রিকার পূর্ব উপকূলের দিকে, তোমার অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলের দিকে কিন্তু এরকম একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড়টা রয়েছে, তাইফুটা সাধারণত জাপান সাগর সংলগ্ন অঞ্চলে তাইতো, এটা টাইফুন। বাগুইওটা ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে বাগুইও নামে পরিচিত, ফিলিপাইন্সে। এবং টর্নেডো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগে নদী অববাহিকায় মূলত টর্নেডোটা দেখা যায়, এবং এই টর্নেডোটা সব থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় বলা যেতে পারে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোটা টুইস্টার নামেও পরিচিত হয়। আচ্ছা, এখানে একটা নিম্নচাপ কেন্দ্র দেখানো হয়েছে। এবারে আমরা সাইক্লোনের নামটা কিভাবে আসছে, নামকরণ নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, সাধারণত ভারত মহাসাগরের উত্তর দিকে বঙ্গোপসাগর, আরব সাগরে সৃষ্ট যে ক্রান্তীয় ঘূর্ণবাদগুলো, সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামে অভিহিত করা হয়। এছাড়া ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে প্রভাব বিস্তার করা যে বাগুইও ঘূর্ণিঝড় রয়েছে, সেটার উৎপত্তি স্থল কিন্তু উত্তর ভারত মহাসাগর। এবং অস্ট্রেলিয়ায় প্রভাব বিস্তার করা উইলি উইলি যে ঘূর্ণিঝড়টা রয়েছে, তার উৎপত্তি স্থল কিন্তু দক্ষিণ ভারত মহাসাগর। তো যাই হোক, 45 ডিগ্রি পূর্ব থেকে 100 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত উত্তর ভারত মহাসাগর, বিশেষত বঙ্গোপসাগর, আরব সাগরের উপর যে ঘূর্ণিঝড়গুলো হয়, সেইগুলোর নামকরণ করা হয় নয়াদিল্লিতে অবস্থিত আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে, যা একটা আরএসএমসি বা রিজিওনাল স্পেশালাইজড
মেট্রোলজিক্যাল সেন্টার। তো নামকরণের জন্য প্রথম প্রাথমিকভাবে কতগুলো লিস্ট দেওয়া হয়েছিল, এখানে কয়েকটা দেশ মিলে এই লিস্টটা তৈরি করেছিল। এখানে দেখা যায় কতগুলো দেশ রয়েছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 সরি 8টা রয়েছে টোটাল দেশ। এখানে ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 8টা দেশ নিয়ে প্রতিটা দেশ 8টা করে নাম দিয়েছিল এবং টোটাল এই 64টা নাম এবং এর লাস্ট নামটা দেখতে পাচ্ছ আমফান। আমফান যে ঝড়, যেটা 2020 সালে হয়েছিল, সুতরাং 20 সালে আমফান ঝড়ের মধ্য দিয়ে এই 64টা নাম কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য প্রয়োজন হয়ে পড়েছে নতুন নামকরণ করার। তো নতুন নামকরণ করার জন্য পরবর্তী ক্ষেত্রে এই 8টা দেশ তো আছেই, আরো এর সাথে আরো কয়েকটা দেশ কিন্তু অ্যাড হয়ে গেল। এই 8টা দেশের সাথে আরো 5টা দেশ অ্যাড হলো, ইরান, কাতার, সৌদি আরব, তোমার সংযুক্ত আরব আমিরশাহী আর ইয়েমেন। এই যে 5টা দেশ, মোট 13টা দেশ হলো। তো এই 13টা দেশ প্রত্যেকে 13টা করে নতুন নাম দিল, সুতরাং 13 × 13 169টা নামের একটা তালিকা, যেটা 2020 সালের এপ্রিল মাসে ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রকাশ করেছে। তার আগে একটু বলে নিই, এই যে আগের যে তালিকা এখানে বক্সের মধ্যে আবার একটু বক্স করা রয়েছে, যে ঝড়গুলো দেখো, যেমন আইলা, সিডর, হুদহুদ, তারপরে তিতলি, আমফান, ফাইলিন, এই যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত আমাদের রাজ্যে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বেশি প্রভাব ফেলেছিল বলা চলে। এবার পরবর্তী ক্ষেত্রে যে 13টা দেশ 13 × 13 169টা নাম প্রকাশ করেছে, এই নামকরণের যে তালিকা, এই তালিকা থেকে কিন্তু বিভিন্ন নামগুলো অলরেডি চলছে। বলা যেতে পারে এখানে এগুলো তো হয়ে গেছে, দানব, শক্তি এবং মন্থা গত মাসে মূলত এই ঘূর্ণিঝড়টা হয়েছে, শক্তি এবং মন্থা গত মাসে। এবং পরবর্তী ক্ষেত্রে যে ঘূর্ণিঝড়গুলো হবে সেগুলোর মধ্যে সেনোয়ার, দিতুয়া, এইভাবে কিন্তু আস্তে আস্তে নামগুলো, সেকেন্ড লিস্ট কমপ্লিট হলে থার্ড লিস্টে আসবে, থার্ড লিস্টের পরে ফোর্থ লিস্ট আসবে, এরকম। এটাই 7th অব্দি নয়, এটা কিন্তু আরো রয়েছে, দেখো 7th এর পরে 8 9 10 এরকম 13টা করে যেহেতু নাম দিয়েছে প্রত্যেকটা দেশ, এইভাবে কিন্তু এই পর্যন্ত গিয়ে তারপরে আবার নতুন করে আবার নামকরণ হবে। তো যাই হোক, আমরা নামকরণে ছিলাম এতক্ষণ। ঘূর্ণিঝড়ের নামকরণটা কিভাবে হয় এটা আমাদের অবশ্যই জানার দরকার, প্রয়োজন রয়েছে। এবারে আমরা মেজর সুপার সাইক্লোন অ্যান্ড সেভার সাইক্লোনিক স্টর্ম ইন বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া কিছু সাইক্লোনের কথা এখানে রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই মারাত্মক প্রভাব ফেলেছিল। 1999 সালে উড়িষ্যার সুপার সাইক্লোন হয়েছিল, এগুলো শুধু জেনে রাখো। আইলা হয়েছিল 2009 সালে, ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছিল আইলা সামুদ্রিক ঝড়। তারপরে রয়েছে তোমার লাইলা 2010 সালে, থানি 2011 সালে। কোনটাকে সুপার সাইক্লোন বলা হবে, কোনটাকে ভেরি সিভার সাইক্লোনিক স্টর্ম বলা হবে, কোনটাকে এক্সট্রিম সিভার সাইক্লোনিক স্টর্ম বলা হবে, এই বিষয়গুলো তোমাদের একটু পরে বোঝাচ্ছি। শুধুমাত্র এখানে নামগুলো একটু জেনে নাও যে কোনটা কত সালে হয়েছিল। আইলা হয়েছিল 2009, লাইলা হয়েছিল 2010, তারপরে থানে যেটা রয়েছে 2011 সালে, এটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত এনেছিল। ফাইলিন যে ঘূর্ণিঝড়, এটা 2013 সালে হয়েছিল। অভিজ্ঞতা নেই নটাকে আমার বুঝলে বহুত এবার নটায় ঘুরে দেবো। আনমিউট করেছে 2024 সালে, বাসুদেব মাঝি কিন্তু আসলে আনমিউট করে আছো।
আচ্ছা, এবার দেখো যেটা ছিলাম আলোচনায়, বিভিন্ন যে ঘূর্ণিঝড়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো ঘূর্ণিঝড়গুলোর মধ্যে দেখো তিতলি 2018 সালে হয়েছিল, ফণী ঘূর্ণিঝড় যেটা 2019 সালে হয়েছিল, বুলবুল ঘূর্ণিঝড় যেটা 2019 সালে হয়েছিল, এবং আমফান একটা বলা যেতে পারে সুপার সাইক্লোন, এটা হয়েছিল 2020 সালে, যেটা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়, যেটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আশ্রয় পড়েছিল। এবং পরবর্তীতে রয়েছে 2020 সালে নিসর্গ ঘূর্ণিঝড়, এটা ভেরিসেভার সাইক্লোনিক স্ট্রম। তো কোনটাকে কি টাইপের ঘূর্ণিঝড় বলা হবে সেটার জন্য একটা চার্ট রয়েছে, চার্টটা একটু দেখাই তোমাদের, কোথায় গেল, নিচের দিকে হয়তো আছে বিষয়টা। কোনটাকে কি টাইপের ঘূর্ণিঝড় বলা হবে মূলত বাতাসের গতিবেগের উপর করে। তো গতিবেগটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আচ্ছা, কোথায় গেল, একটুখানি ওয়েট করো, তোমরা বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। আছে এই ট্রপিক্যাল সাইক্লোন ইন্টেন্সিটি স্কেল, এটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা কিন্তু স্কেলটা দিয়েছে। এখানে বিভিন্ন যে গোলযোগের নামকরণগুলো, ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন, সাইক্লোনিক স্ট্রম, প্রসঙ্গত বলে রাখা ভালো, 33 নটের উপরে যখন ভেলোসিটি থাকবে তবেই কিন্তু সেটাকে আমরা ঘূর্ণিঝড়ের মধ্যে ফেলবো। তার আগে হলে সেটাকে ঘূর্ণিঝড় বলা যাবে না, তার আগে হলে সেটা ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন হিসাবে গণ্য হবে। এটা মনে রাখো যে মূলত 63 কিলোমিটার পার ঘন্টা বা তার বেশি গতিবেগ যদি হয়, বা 34 নট বা তার বেশি গতিবেগ যদি হয়, তবেই কিন্তু সেটাকে আমরা ঘূর্ণিঝড় বলবো। তার নিচে যদি গতি হয় সেটাকে ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন এরকম নামে চিহ্নিতকরণ করব। এখানে একটা বিষয় তোমরা জেনে রাখো যে 17 নটের কম বা 31 কিমি পার ঘন্টার কম গতিবেগ সম্পন্ন হলে সেটাকে ঘূর্ণিঝড় বলা যাবে না। তো যাই হোক, এখানে দেখো 1 নট ইকুয়াল টু 1.877 কিলোমিটার পার ঘন্টা। এখানে নটের সঙ্গে ঘন্টার একটা কিলোমিটার একটা সম্পর্ক রয়েছে, জেনে রাখো। 1 নট ইকুয়াল টু 1.877 কিলোমিটার পার ঘন্টা। এখানে নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ 31 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা হয়। যদি নটে দেখা হয় 17 থেকে 27 নট। এরকম বিভিন্ন রয়েছে। মহাশক্তিশালী প্রথমে রয়েছে, আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে গেলে এরকম ডিপ্রেশন, তারপরে একটু গতিবেগ বাড়লে ডিপ ডিপ্রেশন, তারপরে একটু গতিবেগ বাড়লে সাইক্লোনিক স্ট্রম, তারপরে সেভার সাইক্লোনিক স্ট্রম, তারপরে ভেরি সেভার সাইক্লোনিক স্ট্রম, তারপরে এক্সট্রিমলি সেভার সাইক্লোনিক স্ট্রম। অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো ওই নামকরণের তালিকা থেকে কোনো নির্দিষ্ট নাম দেওয়া হবে না, এগুলো ছোটখাটো ঝড় বলা যেতে পারে। কিন্তু মূলত এই যে এই 3 থেকে 7 অব্দি এরকম গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড় যদি হয়, তাহলে কিন্তু ওই আইএমডি থেকে করা যে তালিকা, সেই তালিকা থেকে কিন্তু নাম দেওয়া হবে, না হলে নাম দেওয়া হবে না। এগুলোর মধ্যে সব থেকে বেশি গতিবেগ সম্পন্ন যে ঘূর্ণিঝড়, সেটাকে আমরা সুপার সাইক্লোন বলছি। সুপার সাইক্লোনের ক্ষেত্রে গতি কিন্তু 220 কিলোমিটার বা তার বেশি হয়, 221 কিলোমিটার বা তার বেশি হয়। এবং নটের ক্ষেত্রে যদি দেখি তাহলে 120 নট বা তার বেশি হয়। 2020 সালে সংঘটিত হওয়া আমফান ঘূর্ণিঝড়, যেটা বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল এবং যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এবং উড়িষ্যা, বাংলাদেশে আশ্রয় পড়েছিল, সে আমফান ঘূর্ণিঝড়টা কিন্তু একটা সুপার সাইক্লোন বলা যেতে পারে। তো এর আগে সুপার সাইক্লোন বলতে এর আগে আরো সুপার সাইক্লোন রয়েছে, যেমন ফণী 2019 সালে হয়েছিল। ফণী যে ঘূর্ণিঝড়টা, এটাও একটা সুপার সাইক্লোন। এছাড়া 2010 সালে হয়েছিল যে লাইলা ঘূর্ণিঝড়টা, সেটাও একটা সুপার সাইক্লোন বলা যেতে পারে। 2009 সালে হয়েছিল আইলা ঘূর্ণিঝড়, সেটাও একটা সুপার সাইক্লোন। তারপরে উড়িষ্যা একটা সুপার সাইক্লোন হয়েছিল 1999 সালে, এটাও একটা সুপার সাইক্লোন। তো বিষয়গুলো আলোচনা করলাম। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্ত। অনেক কিছুই জানা অজানা কথা আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাসে সবাই ঠিকঠাক শুনতে পেরেছো কিনা আমাকে একটু বলো। সবাই যেটুকু আলোচনা করলাম সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও।
হ্যাঁ স্যার। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম, মূলত ঘূর্ণিঝড় এবং প্রেসার বেল্ট, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, নিয়ত বায়ু প্রবাহ এবং মৌসুমী বায়ুটা যেহেতু ভারতীয় জলবায়ু পড়াতে গিয়ে তখন আমরা পড়েছি, তাই নতুন করে আর ক্লাইমেটোলজির মধ্যে আর আলোচনা করছি না, যেহেতু আমাদের সময়টা খুবই কম, তাড়াতাড়ি পরীক্ষার দিন আমাদের সামনে চলে আসছে, এগিয়ে আসছে। সুতরাং যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো নতুন করে রিপিট করছি না। তো এইটার মধ্য দিয়ে পরীক্ষা কিন্তু আমি তিনটেই নেব, মৌসুমী বায়ুর উপরও পরীক্ষা নেব, তোমরা পড়ে নেবে, নোটস পত্র সব পাঠিয়ে দেবো, মেটেরিয়াল। তোমরা এই তিনটে বিষয়ের উপর মক টেস্ট দেবে আগামী সোমবার, যেহেতু দুটো দিন মাঝখানে তোমরা টাইম পাচ্ছ, শনি রবিবার তোমরা অবশ্যই বাড়িতে প্রিপারেশন নেবে ভালো করে। এই তিনটে বিষয়, ঘূর্ণিঝড়, বায়ুচাপ বলয় নিয়ত বায়ু, আর হচ্ছে তোমার মৌসুমী বায়ু, এই তিনটে বিষয়ের উপর মক টেস্ট নেওয়া হবে, বাড়িতে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর অসুবিধা হলে অবশ্যই গ্রুপে আলোচনা করবে বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে তাহলে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি।